মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোপালগঞ্জে সেই সংঘর্ষ সরাসরি সেই মুহূর্ত থেকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে এনসিপির নেতাকর্মী সার্জিস এবং সার্জিক হাসনাত এবং আপনার আরও যেসব নেতাকর্মীরা আছে, বিশেষ করে তাদেরকে এখানে সরাসরি সেনাবাহিনীর এসিপি যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্কে করে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখানে কিন্তু এনসিপির নেতা বিশেষ করে তাদেরকে দেখতে পাচ্ছি সরাসরি সেখানে তাদেরকে সেখান থেকে সরাসরি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সেনাবাহিনী কিন্তু সেই কাজই করতেছে। বর্তমানে ভয়াবহ একটা বিপদের মধ্যে হাসনাত, নাহিদ এবং সার্জিস সহ এনসিপির সকল নেতাকর্মীরা। বাহিনী বিপুল সংখ্যায় আছে, তার সঙ্গে বিজিবি, র্যাব, পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে, কিন্তু তারপরেও সংঘাত অব্যাহত আছে। গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত, রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি। আমরা আবারও দেখছি যে সেনাবাহিনীর এই কনভয়টি সরে যাওয়ার পর তিন দিক থেকে আবারও পুলিশ সদস্যদের মাঝখানে ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা বলবো যে তিন দিক থেকে আবারও আক্রমণকারীরা প্রধান সড়কে এসে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তখন যে পুলিশ সদস্যরা মাঝে ছিলেন আবারও তারা মাঝে আটকা পড়ে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকী নিয়ে জানবো বিস্তারিত। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ ইতিমধ্যে আপনার ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে, তাই আপনাকে অনুরোধ করবো ভিডিওটি সবাই এক মুহূর্ত না টানা আশা করে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি কথা বলছেন আমরা যে ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে ভিডিওটা দেখে আসি। সবাই একটা লাইক দিয়ে ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন। মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। বর্তমানে ভয়াবহ একটা বিপদের মধ্যে হাসনাত, নাহিদ এবং সার্জিস সহ এনসিপির সকল নেতাকর্মীরা। আপনারা জানেন গোপালগঞ্জে তারা এখন অবরুদ্ধ আছেন এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীগুলো মাইকিং করে তাদের উপর হামলার নির্দেশ দিচ্ছেন এবং যার যা কিছু আছে তা নিয়ে এই ছাত্র জনতার উপর, এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রস্তুতি নিয়ে এভাবেই এগোচ্ছেন। পুলিশ কোনো সাহায্য করছে না, পুলিশ একবারে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী একটু সাহায্য করছে, কিন্তু বাকি সবাই নিশ্চুপ। এই মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। সো আসুন, পুরো বাংলাদেশের কাছে অনুরোধ, আপনারা ছাত্র জনতার পাশে দাঁড়ান। যারা আপনাদেরকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্ত করেছে, নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের এই বিপদের মুহূর্তে, ক্লান্তি লগ্নে আপনারা তাদের পাশে দাঁড়ান। এতটুকুই বলার ছিল। তাদের যদি কিছু হয়ে যায় আফসোস লাগবে। আর কেউ আছে যারা কথা কই আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সামনে আবারও হাজির হলাম। বাংলাদেশের ঘড়িতে এখন 4টা ঠিক 54 মিনিট
আর 6 মিনিট পরে বিকেল 5টা বাজবে, কিন্তু সেই সকাল থেকে যে সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে। সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে, তার সঙ্গে বিজিপি, র্যাব, পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে, কিন্তু তারপরও সংঘাত অব্যাহত আছে। গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত, রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি। হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না। তারা একদিকে যখন অবস্থান সরিয়ে দিচ্ছে তখন আরেকদিকে অবস্থান নিচ্ছে। এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা প্রতিবাদ জানিয়েছেন, প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে। গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি, যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে, কাউকে আক্রান্ত করেছে, তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গোপালগঞ্জে করবে। গোপালগঞ্জ থেকে তারা মাদারী করে যাবে, তারপর হয়তো অন্যান্য জেলায় যাবে। এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসেবে। কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ, এবং সেই কারণে কোনো রকম উস্কানি ছাড়াই তাদের এনসিপি নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে, রাস্তায় রাস্তায় আগুন দেয়, গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়, ইউনোর গাড়িতে হামলা চালায়, একটা নজিরবিহীন তাণ্ডব। তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভামঞ্চ ভেঙে দেয়। তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা, কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুরের দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের যেই গাড়ি বহরে সেখানে হামলা চালায়। এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন। এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে এনসিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরোপ করে এবং পুলিশ আপ্রাণভাবে চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি। গুলি, টিয়ার গ্যাস চালিয়েও তাদেরকে সরানো যাচ্ছে না। এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে, বিজিবির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখনই আমি শুরু করলাম বললাম যে 5:54 এখন 4:58 আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুর্মুহু টিয়ার গ্যাসের শব্দ, গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে, বলা হচ্ছে, সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে, যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে। এই জন্য তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাটকেল ছুটছে, দেশীয় অস্ত্র কোথাও কোথাও ব্যবহার করছে। এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এর ফলে আজকে এনসিপির এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিল তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তারা পরিস্থিতি বুঝতে পারছে এটা শুধু এনসিপির উপর হামলা না, একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত, এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে। সাম্প্রতিক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে, কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি, সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে। নিশ্চয়ই এই পরিস্থিতির যদি আরো অবনতি হয়, দর্শক কি অবস্থা হবে গোপালগঞ্জের। ইতিমধ্যে হতাহতের সংখ্যা কি দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ, এরকম একটা কর্মসূচিতে তারা যে নজিরবিহীন তারা মানে হামলা চালিয়েছে, তারা যদি প্রতীকী কর্মসূচি করতো, প্রতিবাদ কর্মসূচি করতো, তাদের মতন করে সভা সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করতো সেটা মানা যেত, কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা, এবং শুধু এনসিপি নেতা কর্মী না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা করছে এবং ব্যাপক
সংঘাতে তারা জড়িয়েছে। তাদেরকে বারবার অনুরোধ করার পরও তারা কোথাও থেকেও অবস্থান ছাড়ছে না। তারা একদিকে তাদেরকে যখন ছত্রভঙ্গ করছে তখন তারা আরেক দিকে অবস্থান নিচ্ছে। তার মানে তারা মরিয়া, এবং মনে হচ্ছে যেন আজকে তারা মানে সমস্ত শক্তি নিয়োগ করবে, তারা তছনছ করবে এনপি নেতা কর্মীদের, মানে জীবন কেড়ে নেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আক্রান্ত করবে, আহত করবে। এমন একটা মরণপণ লড়াই দর্শক তার দৃশ্য দেখা যাচ্ছে গোপালগঞ্জে। এবং এই পরিস্থিতি আমি আগেই বলেছি যে গোপালগঞ্জের এই পরিস্থিতি কিন্তু শুধু এখন না, আরো আগে থেকেই কিন্তু চলছিল একের পর এক। যেহেতু কোনো রাজনৈতিক দল সেখানে কোনো কর্মসূচি করছিল না, সুতরাং বোঝা যায়নি, কিন্তু যখনই যেই দল কর্মসূচি করতে গেছে সেখানেই কিন্তু তারা হামলা চালিয়েছে। আর আজকের হামলাটা সর্বব্যাপক, এবং সেই পরিস্থিতি এর দায় কার উপর পড়বে, কে এর এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করা হবে? দর্শক বুঝতেই পারছেন যে এই নারকীয় অবস্থায় আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেই। কেউ যে আহ্বান জানাবে যে এই কর্মসূচি থেকে তারা যেই সংঘাতে জড়িয়েছে এখান থেকে তারা যাতে ফিরে আসে, তেমন কিন্তু পরিস্থিতিও নেই। মোট কথা, একটা উশৃঙ্খল জনতা জনগোষ্ঠীর সঙ্গে এবং যারা সংক্ষুব্ধ, যারা একদম আক্রমণাত্মক মনোভঙ্গি নিয়ে তারা লড়াই করছে, তার চরম কিন্তু খেসারত দিতে হবে। এবং এটা মনে করার কোনো কারণ নেই যে এই ধরনের সংঘাত চালিয়ে তারা জয়ী হবে আর গোটা বাংলাদেশ চুপ করে বসে থাকবে, এটা মনে করারও দর্শক কোনো কারণ নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে জানিয়ে রাখছি যে কোনো পরিস্থিতির মুহূর্তে মুহূর্তে আপডেট আপনাদেরকে জানাবো। আশা করি ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আবারও দেখছি যে সেনাবাহিনীর এই কনভয়টি সরে যাওয়ার পর 3 দিক থেকে আবারও পুলিশ সদস্যদের মাঝখানে ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা বলবো যে 3 দিক থেকে আবারও আক্রমণকারীরা প্রধান সড়কে এসে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তখন যে পুলিশ সদস্যরা মাঝে ছিলেন আবারও তারা মাঝে আটকা পড়ে আছেন। অর্থাৎ সেনাবাহিনী চলে যাওয়ার এই সুযোগটি তারা আবারও নিয়েছেন। তারা আবারও আগের মতোই অনেকটা সহিংস অবস্থায় লাঠি সোঁটা এমনকি ধারালো দেশীয় অস্ত্র দেখছি তাদের হাতে, তারা সড়কের অবস্থান নিয়েছেন। আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং পুলিশের যেই সদস্যরা ছিল তারা আবারও চৌরঙ্গি মোড়ে যে মাঝামাঝি অবস্থান করছে, সেখানে বলা যায় আটকা পড়েছে। যে সেনাবাহিনী সরে যাওয়ার পর সেই সড়কে আবারও তারা এসছে, কারণ তাদেরকে পুলিশ বারবার অনুরোধ করছে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সেখান থেকে সরছে না। এর আগে আপনি দেখেছেন যে 5ই আগস্টের আগে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকাতে পুলিশ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে এখন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কোথা থেকে আজকের ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে দিলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।